বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের উপর হামলা, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেয়া, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার এবং আদানির বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয়। ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তামিম শেখ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর সেগুনবাগিচার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পরিচালিত এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকে বেশ কিছু নারী পুলিশ সদস্য ভবনটিতে প্রবেশ করে। এ সময় গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তামিম শেখকে আটকের পর প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা ফোনে জানান, তামিমের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ভোলা সদর ও চরফ্যাশনের খালগুলো এখন ময়লার ভাগাড়। একসময় এসব খাল দিয়ে নৌকা, ছোট লঞ্চ চলত। খাল দখল করে অনেকে স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দ্রুত উদ্ধার অভিযানের কথা বললেন জেলা প্রশাসক। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। কে বলবে এটি ছিল ভোলা সদরের একমাত্র খাল? দেখে যে কারো মনে হবে ড্রেন বা কোনো নালা। দখল আর দূষণের কারণে এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। একই চিত্র চরফ্যাশনের খালেরও। শাখা নদীর মতো বিশাল এসব খাল দিয়ে চলত বড় নৌকা আর ছোট আকারের লঞ্চ। এখন এটি কেবলই স্মৃতি। খালগুলোকে যে যেভাবে পেরেছেন দখলে নিয়ে স্থাপনা তৈরি করেছেন। পুরো খাল দখলে নিয়ে কেউ আবার ভাসমান রেস্টুরেন্ট করেছেন। সবই হয়েছে চোখের সামনে। 20-30 বার আমি থানায় আইছি, এই স্টাফেও এই কাগজপত্র নিয়ে, তারপরে আলু নিয়ে, ধান নিয়ে। এখন এই আইয়া খালটা স্যার নাই। বাজারে যখন অগ্নিকাণ্ড হয়, তখন অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস পানি পায় না, তখন আমাদের সম্মুখে বিপদের আশঙ্কা আছে। এই খালের জন্য দুইবার বাজেট আসছে কাটার জন্য, তারা খেয়ে ফেলাইছে। মানে সামান্য পরিষ্কার করে তারা কি খাল কাটায় অনেক কিছুই করে নেয়। অবৈধ দখলগুলা উচ্ছেদ করে সুন্দরভাবে যে আমরা পানি পাই সর্বক্ষণ, এই জন্য আপনারা আমার সরকারের কাছে এটুকু আমাদের আবেদন। শীঘ্রই খালগুলো দখলমুক্ত করার কথা জানান জেলা প্রশাসক। আমাদের সকল সার্ভেয়ার দিয়ে আমরা মেপেছি এবং আমাদের জায়গায় আমরা চিহ্নিত করেছি। এরপরে আমরা উদ্ধার অভিযানে নামবো। একই সাথে আমাদের এই জেলায় যেগুলো খাল, নদী বেদখল হয়ে আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলোকেই আইনের আওতায় এনে দখলমুক্ত করব। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালগুলো খননের মাধ্যমে পানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির আজকের দ্বিতীয় দিন চলছে। কিছুক্ষণ পর পদযাত্রা করে তিস্তা নদীর এলাকা প্রদক্ষিণ করা হবে। এরপর দুপুরে নদীর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করবেন অংশগ্রহণকারীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির সঙ্গে সংযুক্ত হবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী রক্ষা আন্দোলনের ডাকে গতকাল থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তার দীর্ঘ 115 কিলোমিটার, দুই পারে 11টি পয়েন্টে অবস্থান নিয়ে জনতার সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। গতকাল বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেন। তিস্তা নদীর দুই পারের চরে তাঁবু ও শামিয়ানা টাঙিয়ে রাতে অবস্থান করেছেন তিস্তা পারের লোকজন। এখানে নির্মিত মঞ্চে আলোচনা এবং ডকুমেন্টারি প্রদর্শন, গান, নাটক পরিবেশন, বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। তিস্তা পারের আরও খবর জানাতে সমাবেশে রয়েছে আমাদের দুই সহকর্মী। প্রথমে যাচ্ছি লালমনিরহাট পয়েন্টে থাকা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, আন্দোলনকারীদের তো পদযাত্রার কর্মসূচি রয়েছে, সেটা কি শুরু হয়েছে বা কখন শুরু হবে?
আন্দোলনের কর্মসূচি আসলে গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকাল থেকে যে ৪৮ ঘন্টার টানা তিস্তা পাড়ে অবস্থান, সেই অবস্থানের আজকে দ্বিতীয় দিন এবং তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচি করছে। তিস্তা নদীটি যতদূর প্রসারিত হয়েছে, অর্থাৎ যে পথ ধরে এঁকে বেঁকে চলেছে তিস্তা নদীটি, সেই নদীটির দুধারে ৫টি জেলায় এবং ১১টি স্পটে, ৫টি জেলার ১১টি স্থানে এই কর্মসূচি কিন্তু একাধারে পালন করা হচ্ছে এবং একযোগে পালন করা হচ্ছে। আপনি ক্যামেরায় যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালমনিরহাট তিস্তা ব্যারেজের তিস্তা নদীর নিচে, অর্থাৎ এটাই কিন্তু তিস্তা। এখন ধুধু মরুভূমি, এই তিস্তার যে পানি না থাকার কারণে যে অংশ জেগে উঠেছে, সেখানে কিন্তু তাঁবু ফেলা হয়েছে। এই তাঁবুতে কিন্তু তারা রাতে ছিলেন। তারা ৪৮ ঘন্টা কাল রাত থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অবস্থান করার মূল কারণ হচ্ছে তিস্তা নদীর পানি প্রাপ্তি, অর্থাৎ তিস্তা চুক্তি ভারতের সাথে যেটি, এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ১১টা লং মার্চ। এইখান থেকে লং মার্চ করে, অর্থাৎ এই জায়গাটি থেকে লং মার্চ করে এই সেতু ধরে কিন্তু যাবে মানুষ, বিশেষ করে যারা লং মার্চকারীরা সেই পাড়ে যাবে এবং সেই পাড়ে যে তিস্তা নদীতে যে মাত্র হাঁটু পরিমাণ পানি, এখন একটা নদী যেটি শুকাতে শুকাতে এখন হাঁটু পরিমাণ পানি, সেই হাঁটু পরিমাণ পানিতে মানুষ নেমে, আন্দোলনকারীরা নেমে প্লেকার্ড দিয়ে প্রতিবাদ জানাবে, অর্থাৎ প্লেকার্ডে লেখা থাকবে তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও। জাগো বাহে অর্থ হচ্ছে সবাই জেগে ওঠো। নুরুল দিনের অধ্যুষিত যে এই অঞ্চল, রংপুরের নুরুল দিন যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেই নুরুল দিনও ডাক দিয়েছিল জাগো বাহে বলে, অর্থাৎ মানুষ জেগে ওঠো। সেই একই রংপুরের সেই অঞ্চলে এখন তিস্তা বাঁচাও আন্দোলন, অর্থাৎ তিস্তা যে শুকিয়ে মরার পথে, সেই তিস্তাকে বাঁচাতে তারা বদ্ধপরিকর, কারণ প্রাণ প্রকৃতি তাদের এই অঞ্চলের মানুষের জন্য তিস্তা একটি গুরুত্বপূর্ণ। তো লং মার্চ শুরু হবে ১১টায়, এখন পর্যন্ত দেয়া হয়েছিল, সেই লং মার্চ শুরু হবে। সেই লং মার্চের পরে পানিতে নামে প্লেকার্ড ধারণ সহ বিভিন্ন অনুষ্ঠান এখানে ধারাবাহিকভাবে আছে এবং সন্ধ্যায় তারেক রহমান এই কর্মসূচিতে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলবেন। হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি রংপুর পয়েন্টে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, এই আন্দোলনকে ঘিরে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি, মিতা, স্থানীয়দের প্রতিক্রিয়া যদি বলতে হয়, তা বলতে হবে যে এখানে যে তিস্তা পাড়ের যে দুপারের যে মানুষজন যারা ক্ষতিগ্রস্ত, যারা এই আন্দোলনের সঙ্গে একদম আত্মিকভাবে তারা যেন মিলেমিশে গেছে, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে গতকাল থেকে তারা যে এই তিস্তা নদীর চরে যে অবস্থান করছেন এবং হিমেল ঠান্ডা হাওয়ার মধ্যে তারা রাতের বেলা এখানে তাঁবুতে অথবা প্যান্ডেলের ভিতর তারা যে অবস্থান করেছে, তারা যে এখানে রাত যাপন করেছে, এটি তাদের একদম একটা অন্য ধরনের একটা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি। আর সকাল থেকে এই কাউনিয়া পয়েন্টে রংপুরের এসে যে অবস্থাটি দেখেছি, তারা সকাল থেকে এখানে উঠে তারা সকালের কাজকাম সেরে তারা নিজেরাই নিজেদের সামিয়ানা বা প্যান্ডেলে যে তাদের যে রান্নার ব্যবস্থা রয়েছে সেখানে রান্নাবান্না করছেন, রান্নাবান্না করে নিজেরা খেয়ে প্রস্তুত হচ্ছেন আজকের সারাদিনের কর্মসূচিতে, পদযাত্রায় অংশগ্রহণ এবং নদীর পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন এবং সারাদিন যে তাদের আলোচনা, তাদের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই সফল, এবং সেই সাথে তারেক রহমান যে বক্তব্য রাখবেন তা শোনার তারা অধীর আগ্রহ রয়েছে। এক কথায় দীর্ঘদিন পরে এই তিস্তাকে নিয়ে, তিস্তার পাড়ের মানুষের এই সমস্যা বা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে যে এই ৪৮ ঘন্টার একটি ব্যতিক্রম কর্মসূচি, এই ব্যতিক্রম কর্মসূচিতে তারা কিন্তু খুবই উদ্দীপনার সঙ্গে এখানে যুক্ত হয়েছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে যে আর হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না, এবার তিস্তা মহাপরিকল্পনা হয়তো বাস্তবায়ন হবে। তার কারণে তাদের এই দীর্ঘ ৪৮ ঘন্টার কর্মসূচিতে কিন্তু তারা খুবই একদম সোচ্চার হয়ে তাদের যে স্লোগান, গগনবিদারী স্লোগান জাগো ভাই তিস্তা বাঁচাই, এতে তারা উজ্জীবিত হয়ে উঠেছে। মিতা, লালমনিরহাট ও রংপুর পয়েন্ট থেকে জানছিলাম তিস্তা রক্ষায় আন্দোলনের দ্বিতীয় দিনের পরিস্থিতির খবর।
জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৬ আসামিকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। একই সাথে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের বিষয়েও দিন ধার্য আছে। গত ১৮ নভেম্বর ১৬ জনের মধ্যে ৯ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন ১৩ জনকে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য ২ মাসের সময় চাইলে আদালত ১ মাস সময় দেন। আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে। এ ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরা ৭ নম্বর সেক্টর, রাত আনুমানিক 10:30। কয়েকজন বখাটে মোটর সাইকেল বেপরোয়াভাবে চালিয়ে পাশে থাকা এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী এক দম্পতি এর প্রতিবাদ জানায়। তর্কের এক পর্যায়ে বখাটেদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। পরে বখাটেদের ধরে আশেপাশে মানুষ গণপিটুনি দেয়। এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ২ জন রবি রায় এবং মোবারক হোসেনকে আটক করে। উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, ঘটনার এক পর্যায়ে অন্য সহযোগীদের খবর দিলে তারাই অস্ত্র নিয়ে আসে। একজন আসামি স্বীকারোক্তিতে দেখা যাচ্ছে যে ৫ জন ছিল তারা। প্রথম ৩ জন, পরে ২ জন এসে যোগ দেন। এদের মধ্যে আমরা ২ জনকে আটক করতে সক্ষম হয়েছি। কোন মামলা কি? মামলা প্রখ্যাতি। আচ্ছা, আর আরো আহত যারা হয়েছে তাদের অবস্থা কি এখন আশঙ্কামুক্ত তারা আছে। ওখানে আমাদের একটি টিম আছে, তাদের কথা বলছে, তারা এভাবে চিকিৎসাধীন অবস্থায় আছে। জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৬,০০০ অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে ১,৪০০ অস্ত্র এবং ২.৫ লাখ গুলি এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। চলমান জেলা প্রশাসক সম্মেলনের ৩য় দিনের শুরুতে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসকরা সিভিল মিলিটারি সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব করেন। পার্বত্য জেলাগুলোয় কুকিচিনের কারণে পর্যটন সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে এর কারণে তরুণ প্রজন্ম কর্মসংস্থান হারিয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হচ্ছে বলে জানান জেলা প্রশাসকরা। জবাবে পার্বত্য এলাকায় অভিযান চলবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রায় ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। তার মধ্যে ১৪০০ অস্ত্র উদ্ধার হয়নি। ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। হাজারো মানুষের প্রতীকী লং মার্চে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে ২য় দিনের যাত্রা শুরু হয়েছে। লালমনিরহাট তিস্তা সেতু থেকে শুরু হয়ে লং মার্চ এগিয়ে যায় রংপুরের কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজারো মানুষ। বিকেলে এই কর্মসূচিতে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজু আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। উত্তরের জনপদে মানুষের এমন বিশাল পদযাত্রার সারথি হয়েছে হাজার হাজার মানুষ। মুখে এক আওয়াজ, জাগো বাহে তিস্তা বাঁচাও। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে টানা ৪৮ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচির ২য় দিনে লালমনিরহাট তিস্তা সেতু থেকে সাধারণ মানুষের পদযাত্রা শুরু হয়ে চলে রংপুর কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজার হাজার মানুষ। মানুষের পথ চলা দীর্ঘ হয় প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে। মুখে তিস্তা রক্ষার আওয়াজ তুলে পদযাত্রা এগিয়ে চলে। লং মার্চ বা এই পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে
আমাদের যে পানির হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক এবং এই মরুভূমিকে একটি জলাধারে পরিণত করা হোক। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিস্তার অববাহিকা যে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এসে তিস্তা নদীকে সংস্কার করা হোক, ড্রেজিং করা হোক, এটাই আমাদের এখন দাবি। বৃদ্ধ কৃষক অমলচন্দ্র তার নাতির হাত ধরে এসেছেন এই লং মার্চে, কারণ তিস্তার ভাঙনে অমল হারিয়েছে ভিটেমাটি বারবার। তিস্তায় সমস্যা কি হয় আপনাদের? হ্যাঁ, ক্ষতি করে, বাড়িঘর ভাঙে। অমলের মতো কৃষক মজুর সবাই যুক্ত হয়েছে এই তিস্তা রক্ষা আন্দোলনের লং মার্চে। বিকেলে এই কর্মসূচিতে যুক্ত হবেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরের জনপদের 5টি জেলার মানুষ আজ সড়কে নেমেছে তাদের প্রাণ প্রকৃতির এবং জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তিস্তা নদীকে রক্ষায়। তিস্তা নদীকে রক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই আজ রাস্তায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রংপুর। তিস্তা পারের আরও খবর জানাচ্ছেন আমাদের দুই সহকর্মী। আমরা প্রথমে যাচ্ছি লালমনিরহাট পয়েন্টে থাকা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, পদযাত্রা এখন কোথায় আছে আর সেখানকার পরিবেশ কেমন দেখছেন? পদযাত্রাটি আসলে রংপুরের কাউনিয়ায় যে সেখানে পৌঁছেছে এবং সেখান থেকে কিন্তু আবার ফিরছে এটি লালমনিরহাটের দিকে, অর্থাৎ প্রায় তিন যদি ধরি সেই অর্থে 6 কিলোমিটার পথ কিন্তু পায়ে হাঁটছেন মানুষ। এখানে আসলে আমরা একেবারে সরে জমিনে দেখেছি, এখানে মোটে মজুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অনেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, বৃদ্ধ এসেছেন এবং আমরা যেমন দেখাচ্ছিলাম একটু আগে প্রতিবেদনে অনেক মোটে মজুর কৃষক, বিশেষ করে যারা তাদের জমি হারিয়েছে, ঘর হারিয়েছে, সেই কৃষক কিন্তু এসেছেন এবং সাধারণ মানুষ যারা তিস্তা নদীর অববাহিকায় তাদের জীবন এবং যাপন তাদের আছে, সেই প্রকৃতির এমন বিরূপ আচরণে, বিশেষ করে তিস্তা নদীর ভাঙন, বর্ষায় নদী ভাঙন এবং গ্রীষ্মের যে শুষ্কতা, মরুর মতো, কারবালার মতো, সেই গ্রীষ্মকালে তারা কিন্তু শুষ্ক মৌসুমে তারা কিন্তু পানি পায় না, কারণ যে আবাদি জমি তাদের যে কৃষি নির্ভরতা সেটি কিন্তু হচ্ছে না। তো এই অর্থে তারা প্রতীকী অর্থে লং মার্চ করেছে। এটি 3 কিলোমিটার 6 কিলোমিটার, অর্থাৎ বলতে পারেন যে লং মার্চটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে ফিরছে, অর্থাৎ এই ফিরতি পথেই আমরা দেখাতে পারছি। এবং সাধারণ মানুষ কিন্তু এই লং মার্চে তাদের আওয়াজটি যেটা ছিল যে তাদেরকে তিস্তা বাঁচাতে হবে, তিস্তাকে রক্ষা করতে হবে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পায়ে হেঁটেই এতটুকু পথ অতিক্রম করেছেন। এবং এখানকার যে প্রধান সমন্বয়কারী এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের আসাদুল হাবিব দুলু, তিনি নিজেও কিন্তু পায়ে হেঁটে 3 কিলোমিটার গেছেন এবং এখন আবার ফিরছেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে এইখানের যে গ্রামীণ জনপদের মানুষের যে আকুতি তিস্তা নিয়ে, যে আক্ষেপ, যে দুঃখ তাদের তিস্তা, সেই তিস্তা বাঁচানোর জন্যই কিন্তু তারা আসলে এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন এবং ছুটে এসেছেন এই কারণে যে এই আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদের তিস্তা আবার প্রাণ এবং প্রকৃতির যে প্রাণ সঞ্চার হয় বা প্রাণ পায়, তাহলে তারাও হয়তো তাদের যে বসতভিটা সেটি রক্ষা হবে, তাদের আবাদি জমি রক্ষা হবে এবং মাছ কেন্দ্রিক যে জেলে সম্প্রদায় তারাও বেঁচে উঠবে। তো লং মার্চ লালমনিরহাটের দিকে যাচ্ছে। হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার চলে যাচ্ছি রংপুরের কাউনিয়া পয়েন্টে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, এখন কি কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা? শুনলেন সহকর্মী হাসান মাহমুদ জানিয়েছে যে লং মার্চ শুরু হয়েছে, দীর্ঘ পথ ঘুরে যেখানে এসে লং মার্চকারীরা এখানে যে পানিতে নামবে, অর্থাৎ তিস্তার পানিতে নামবে, সেই কাউনিয়া পয়েন্টে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখছেন যে সামান্য কিছু পানি তিস্তায় এখন রয়েছে। এই পানিতে তারা নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করে সারা বিশ্বের কাছে তাদের এই তিস্তাতে যে পানি নেই সেটি প্রদর্শন করার তারা এই কর্মসূচি গ্রহণ করেছে। মিতা, আপনার মাধ্যমে বলে রাখি যে তিস্তা যেহেতু একটি আন্তর্দেশীয় নদী এবং এই নদীর যে পানি বন্টন চুক্তি, সেই চুক্তি অনুসারে এই শুষ্ক মৌসুমে এখন তিস্তার এই ডাউন স্ট্রিমে, অর্থাৎ এই ভাটিতে 5000 কিউসেক পানি থাকার কথা। আমরা আজ সকালে তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুমে খবর নিয়ে জেনেছি এখন তিস্তায় রয়েছে মাত্র 400 কিউসেক পানি, যেটি একেবারেই একটা নগণ্য পরিমাণ পানি। অর্থাৎ ভারত এই শুষ্ক মৌসুম এলেই তারা তিস্তার উৎস মুখ
থেকে যে বাঁধগুলো দিয়েছে তিস্তার প্রবাহে, সে তার মাধ্যমে পানি একতরফাভাবে প্রত্যাহার করে তিস্তার এই শুধু তিস্তাকে যে মরুভূমি করছে তা নয়, তিস্তার সঙ্গে সংযোগ যে নদীগুলো অভিন্ন 54টি নদীও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, এখানের আবাদ নষ্ট হয়ে যাচ্ছে, এখানে সেচের অভাবে অনেকে আবাদ দিতে পারছে না। আর বর্ষাকালে আবার উজান থেকে ভারত এমনভাবে পানি ছেড়ে দেয় পূর্ব নোটিশ ছাড়াই যে ভেসে যায় তিস্তার দুপার এবং ধ্বংস হয়ে যায় অনেক বসত ভিটা সহ নানান স্থাপনা এবং অবকাঠামো। এর ফলে তিস্তার মানুষের দুঃখ যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এরই প্রতিবাদে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচিতে এই তিস্তার পানি এই কাউনিয়া পয়েন্টে তারা কিছুক্ষণের মধ্যে অবস্থান করবে। এই লং মার্চ, প্রতীকী লং মার্চে যারা অংশগ্রহণ করেছে। মিতা, জানছিলাম তিস্তা রক্ষায় আন্দোলনের দ্বিতীয় দিনের খবর। লালমনিরহাট থেকে তিস্তা আন্দোলনের আরও খবর জানাবেন আমাদের স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, আপনি যেখানে আছেন সেখানে পদযাত্রার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মিতা, আমি আছি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টের যে আয়োজন, এখানে লালমনিরহাটের দুটি উপজেলার মানুষজন অংশগ্রহণ করছে, পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলার মানুষ। তো এখানকার যারা আয়োজক আছেন তারা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়কদের একজন ব্যারিস্টার হাসান রাজি প্রধান, উনি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তিস্তা ব্যারাজ থেকে পদযাত্রা বের করে সাধুর বাজার বলে একটা জায়গা আছে সেখান পর্যন্ত যাবেন। আর পদযাত্রা শেষে তারা তিস্তার হাঁটু পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন করবেন, যাতে বিশ্ববাসী জানতে পারেন যে তিস্তার বর্তমান কি অবস্থা। আর সন্ধ্যায় তারা আবারও নদীতে নেমে মশাল প্রজ্বলন করবেন এবং তারা সেই মশাল দিয়েই লিখবেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই। আর বিকেল নাগাদ এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হওয়ার কথা আছেন। আর সন্ধ্যায় তারা ডকুমেন্টারি প্রদর্শন করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মাধ্যমেই মূলত প্রথমার্ধের প্রোগ্রাম তারা শেষ করবেন। এরপরে নাটক, যাত্রা সহ নানা আয়োজনে আজকে সারা রাত ধরেও এখানকার আন্দোলনকারী বা অংশগ্রহণকারীরা এখানে উপস্থিত থাকবেন আর কি। আমার কাছে এই ছিল সর্বশেষ। লালমনিরহাট থেকে জানছিলাম তিস্তা অভিমুখে পদযাত্রার খবর। এবারে যাব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুন। শিথুন, আপনি যে পয়েন্টে আছেন সেখানে লোক সমাগম কেমন দেখছেন? মিতা, আমি এখন রয়েছি নীলফামারীর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে। এখানে আজকে দুপুরের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে একটি জনসভায় বক্তব্য রাখবেন। দুপুরের পরে যেহেতু এই জনসভাটি, এই জন্য এখন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা দেখেছি আজকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এবং খণ্ড খণ্ডভাবে তারা তাদের মতো করেই আসছে। দুপুরের পরে এই জনসভাটি শুরু হবে। এরপরে আজকে সন্ধ্যার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিস্তা পাড়ের মানুষদের উদ্দেশ্যে। আমরা তিস্তা পাড়ের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এখানে অনেকেই অনেক আশ্বাস দেয়, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয় না। তারা আশ্বাসের বাস্তবায়ন চায়, তারা তিস্তার পানির ন্যায্য হিস্সা চায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নও চায়। তিস্তা নদীর এই পাড়ের মানুষের যে দুর্ভোগ এবং দুর্দশা, দীর্ঘদিন থেকে এই কৃষকদের দুর্দশা, শুষ্ক মৌসুমে যে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফা পানি প্রত্যাহার করে নেয় এবং বর্ষার সময় অতিরিক্ত পানিতে প্লাবিত করে এই এলাকার মানুষের ফসল নষ্ট হয়ে যায় এবং শুষ্ক মৌসুমে পানির ভাবে ফসল ফলাতে পারে না এবং প্লাবিত হওয়ার কারণে বাড়িঘর একেবারেই তারা খুব কষ্টে তাদের থাকতে হয়। একদলীয় দীর্ঘ শাসন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও HCHR কর্তৃক প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, একটি রাজনৈতিক দলের টানা 15 বছরের শাসনের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত রাজনীতিকরণ হয়েছে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পক্ষপাতমূলক আচরণ করেছে।
OHCHR জানিয়েছে, অনেক পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও যোগ্যতার ভিত্তিতে নয়, বরং আওয়ামী লীগ এবং এর সমর্থিত সরকারে তাদের আনুগত্য বা সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার সংস্থা বাংলাদেশে 2024 সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নিরাপত্তা খাতের রাজনীতিকরণ বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়। তিস্তাপাড়ের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি লালমনিরহাট পয়েন্টে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, পদযাত্রা কর্মসূচির সর্বশেষ আপডেট আপনার হাতে কি আছে এই মুহূর্তে? হাসান মাহমুদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করব। আমরা এবারে চলে যাচ্ছি রংপুরের কাউনিয়া পয়েন্টে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, তিস্তাপাড়ে পৌঁছানোর পর মানুষজন কি বলছেন পদযাত্রা নিয়ে? লোপা, যদি তিস্তা পাড়ের এই মুহূর্তের চিত্রের কথা আমি বলি, তাতে আমি বলতে পারি মানুষ এই তিস্তায় হাঁটু জলে যখন প্রতীকী লং মার্চ করে এসে এখানে যখন নেমেছে, তাদের মধ্যে এক ধরনের একটি উৎফুল্লতা আমি লক্ষ্য করেছি। তারা যেন তিস্তা জয় করবে এমন তাদের চোখে মুখে ছিল, তাদের অনেকটা আস্থার সেই চিত্র আমি দেখেছি। আর বিশেষ করে এই তিস্তা এখন একেবারেই হাঁটু জলে পরিণত হয়েছে, তিস্তা এখন কঙ্কালে পরিণত হয়েছে, তিস্তায় এখন মরুভূমির মতো একটি অবস্থা, হাড্ডি কঙ্কাল সার যেন তিস্তা, অথচ এই তিস্তাই ছিল প্রমত্তা তিস্তা। তাই তো তিস্তাবাসী জোট বেঁধেছে, তারা প্লাকার্ড প্রদর্শন করছে, তারা স্লোগান দিচ্ছে। তাদের কথা হলো যে এবার আর কোনো আশ্বাস নয়, এবার তারা এই দাবির বাস্তবায়ন চায়, অর্থাৎ তিস্তাবাসী বাঁচতে চায়। তাদের কথা হলো তিস্তা বাঁচলে তারা বাঁচবে। তাই তো রংপুরের 5টি জেলা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার সেই 115 কিলোমিটার অবস্থান করছে। একটু আগের চিত্র যদি দেখাতে পারতাম, এখানে আরো হাজার হাজার মানুষ এবং নারীরাও ছিল। তারা কিন্তু এই চিত্রার নেমে তারা প্লাকার্ড প্রদর্শন করে তাদের প্রতিবাদের কথা বলছে, তাদের কষ্টের কথা বলছে এবং গণমাধ্যমের মাধ্যমে তারা সারা বিশ্বকে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের একটাই দাবি, আমরা আর কোনো আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই এবং আসলে বাঁধ এবং খনন চিন্তাকে করা যায় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য রিজার্ভার করা যায়, এই অঞ্চলে যে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা। আমরা এবারে চলে যাচ্ছি হাসান মাহমুদের কাছে, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। হাসান, পদযাত্রা কর্মসূচি নিয়ে আপনার হাতে এই মুহূর্তে আর নতুন কি তথ্য আছে? পদযাত্রা কর্মসূচি আসলে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে পানিতে নেমে, তিস্তার পানিতে নেমে মানববন্ধন বা প্লেকার্ড প্রদর্শন চলছে। দেখতেই পাচ্ছেন যে শুষ্ক যে তিস্তা, আমি নদীর মাঝখানেই রয়েছে ঠিক বলতে পারেন। এই নদীটি পুরোটাই শুকিয়ে অনেকটা একেবারে মরুর মতো হয়েছে। ঠিক পেছনেই প্লেকার্ড প্রদর্শন করে নৌকাতে করে কিন্তু অনেক মানুষ কিন্তু এই তিস্তা বাঁচাও আন্দোলনে শরিক হয়েছে এবং সেই আন্দোলনে শরিকদের সাথে যুক্ত হয়েছে এখানকার বিভিন্ন অঞ্চলের মানুষ। আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় তারা প্লেকার্ড প্রদর্শন করার কারণে ঠিক ওইভাবে সেই জায়গাটাতে দেখানো হয়তো বা মুশকিল হচ্ছে, কিন্তু আমরা এর আগে দেখিয়েছি যে প্লেকার্ডে মূলত তারা যেটি লিখেছে যে তিস্তা বাঁচাতে হবে, তিস্তাকে রক্ষা করতে হবে এবং 48 ঘন্টার এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনব্যাপী একটানা কর্মসূচি, লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচির আজকের পর্যায়ে সকালে পদযাত্রা ছিল, যেটি বলছিলেন আপনি, সেটি শেষ হয়েছে। তারপরই 8 কিলোমিটারের মতো পদযাত্রা শেষে এখন পানিতে, হাঁটু পরিমাণ পানিতে নেমে এবং কোমর পরিমাণ পানিতে নেমে তিস্তার পাড় ঘেঁষে যে হাঁটু পরিমাণ পানি, তিস্তাতে পানি কমে গেছে, সেই তিস্তার পানি প্রদর্শন, অর্থাৎ তিস্তাতে পানি নেই সেটিও যেমন এক বোঝানো যে তিস্তাতে পানি নেই, শুষ্ক তিস্তা। পাশাপাশি সে প্লেকার্ড প্রদর্শন করে তারা প্রতিবাদ জানাচ্ছে যে এই তিস্তার রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি তিস্তার ভারতের উজান থেকে
থেকে যে বন্ধ করে দেয়া সেই বাঁধ, সেখান থেকে বাংলাদেশের অংশে যে পানির ন্যায্য হিস্সা সেটি আদায় করার জন্য তারা লাগাতার কর্মসূচি চলছে। এবং এই কর্মসূচিতে আজকে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যুক্ত হবেন লন্ডন থেকে অনলাইনে। তো সেই জন্য এখন যে কর্মসূচিটি চলছে সেটি হচ্ছে পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন এবং প্রতিবাদ জানানো, তিস্তার পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি, পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। টানা 48 ঘন্টার আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা জানছিলাম তিস্তা রক্ষায় আন্দোলনের দ্বিতীয় দিনের খবর। লালমনিরহাট থেকে তিস্তা আন্দোলনের আরো খবর জানাবেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, আপনি যেখানে আছেন সেখানে পদযাত্রার এই মুহূর্তের সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। লোপা, আমি আছি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ যে পয়েন্টটা, সেই পয়েন্টটায়। এই পয়েন্টটায় থেকে খানিকক্ষণ আগে পদযাত্রা শুরু হয়ে ব্যারাজ অতিক্রম করে সাধুর বাজার বলে একটি জায়গা, সেখান থেকে পদযাত্রাটি ঘুরে শেষ হয়েছে। এখন অংশগ্রহণকারী আন্দোলনকারী যারা আছেন তারা লাঞ্চ করছেন। আর এরপরে বিকেল নাগাদ এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশচন্দ্র রায় যোগ দেবার কথা রয়েছে। আর সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেটি এখানে সরাসরি সম্প্রচার করা হবে। লোপা, আমরা জানছিলাম তিস্তা অভিমুখে পদযাত্রার সর্বশেষ খবর। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা হায়দারের নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত শেষ করতে 2 মাস সময় চাওয়া হয়। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই, তবে প্রতিবেদন অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। জুলাই আগস্ট গণহত্যায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা সহ 16 জনকে। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। ভবিষ্যতে নির্বাচিত সরকারের সময়েও যেন ফ্যাসিস্টদের মতো জেলা প্রশাসকদের ব্যবহার করতে না পারে, সেজন্য তাদেরকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জেলা প্রশাসক সম্মেলনে রাখা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। অন্তর্বর্তী সরকারের 6 মাস পেরিয়ে গেলেও মানুষের আকাঙ্ক্ষার জবাবে তারা ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আমি এটা বিশ্বাস করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন তাদের দায়িত্ব গ্রহণ করেছে তার আগের মুহূর্তের যে আবেগ, সেই আবেগ আর দায়িত্ব গ্রহণ করার পরে এই সরকারের যে আবেগ, সেই দুটি কখনো এক হতে পারে না।
রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় 2 কিশোর গ্যাং সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনগণ। জড়িত অন্য সদস্যদের আটকে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে মোহাম্মদপুরে আরেক কিশোর গ্যাং প্রধান আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। এলাকায় আধিপত্য বিস্তারে একাধিক যুবকের কবজি কাটার ঘটনায় জড়িত থাকার কথা আনোয়ার স্বীকার করেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে সোমবার রাতে এক দম্পতির উপর এলোপাতাড়ি কোপানোর ঘটনায় নেট দুনিয়ায় তোলপাড় হয়। কয়েকজন বখাটে মোটরসাইকেল বেপরোয়াভাবে চালিয়ে এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী প্রতিবাদ জানান। তর্কের এক পর্যায়ে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। পরে বখাটেদের ধরে আশেপাশের মানুষ গণপিটুনি দেয়। পুলিশ জানায় জড়িত দুজন রবি রায় ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার এক পর্যায়ে অন্য সহযোগীদের খবর দিলে তারাও অস্ত্র নিয়ে আসে বলে জানায় পুলিশ। আহতরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের প্রধান আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকার আধিপত্য বিস্তারে 3টি গ্যাং তার নেতৃত্বে ছিল। কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে কারণবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়। তার নাম হয়ে যায় কবজি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের 3য় ধাপের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ জেলা প্রশাসক সম্মেলনে রাখা বক্তব্যে তিনি কথা জানান। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন, কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। বান্দরবানে অপহরণের 3 দিন পর অপহৃত 25 রাবার শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকালে জেলার নাইখাছড়ির লামা সীমান্তের বাইশরি ঝিরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে কয়েকজন অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। যৌথ বাহিনী ও স্থানীয়রা জানায়, গত 15 ফেব্রুয়ারি রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকার রাবার বাগান থেকে তাদের অপহরণ করে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃতদের মুক্তিপণ বাবদ প্রতি 1 লাখ টাকা করে দাবি করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালালে অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন সিস্টেমের আওতায় অনলাইন গেট পাস কার্যক্রম শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এই কার্যক্রমের মাধ্যমে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চালকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেই গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন। এতে যানজট কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাহাজের টাইম অ্যারাউন্ড কমে যাবে। 1 লাখ ট্রাক ও চালককে অনলাইন ডাটাবেজের আওতাভুক্ত করা হয়েছে। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে দিতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করে।
আজকে যে অন্তত খোলা মন নিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুক্ষণ আগে অমিত বলেছে যেখানে আপনাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দাঁড়িয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইগুলো আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাসিনা, তার বাবা আগে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনবাদ বাকশাল করেছিলেন। সেদিন আমাদের এই যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। জনগণ তাকে যখন 7 নভেম্বরে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন। বন্ধু, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে হবে, ভারসাম্য আনতে হবে। দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। এখন নীলফামারী ডালিয়া পয়েন্টে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুন। আমরা শিথুনের সাথে সরাসরি কথা বলছি। শিথুন, ডালিয়া পয়েন্টের কর্মসূচি ও সবশেষ অবস্থা আমাদের জানাবেন। এইসব মানুষরা জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচির লাগাতার 48 ঘন্টার কর্মসূচি আজকে দ্বিতীয় দিন চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডালিয়া পয়েন্টে। এখানে এখন একটি জনসভা চলছে। জনসভায় উপস্থিত হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছে। তারেক রহমান বক্তব্য রাখছে। তার বক্তব্য স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জেলা বিএনপি, এই বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনছেন। এখন তারেক রহমান নেতাকর্মী এবং এই তিস্তা পাড়ের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। এই তিস্তার যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার দীর্ঘদিনের এই দুর্দশা নিয়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন। তারেক রহমান তিস্তা পাড়ের মানুষদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখছেন। তিস্তা পাড়ের মানুষজন জানিয়েছে তারা বছরের পর বছর ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার। তিস্তার যে উত্তরের জীবনরেখা, সেই জীবনরেখা কিন্তু একেবারেই সংকটে রয়েছে।
রয়েছে এই অঞ্চলের মানুষের। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখছেন। এই ছিল নীলফামারী ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাজারো মানুষের প্রতীকী লং মার্চে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালের ওয়াটার কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন এই রায় দেয়। এর আগে আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে। ভোলায় জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার কালীবাড়ি রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভোলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় হরতালের নামে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। এদিকে ছাত্র জনতার আন্দোলনে 2 জনকে হত্যা ও হত্যা চেষ্টার মামলায় আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শিববাড়ি মোড়ে পথসভা করে জেলা জামায়াত। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বক্তব্য রাখেন। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে দলের নিবন্ধন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে লক্ষ্মীপুর, মাগুরা, দিনাজপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। শহীদদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শেরবিন। দুপুরে ভোলার বোরহানুদ্দিন পৌর মিলনায়তনে বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 22 দফা দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের এই কর্মসূচি চলাকালে বরিশাল কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়ে কয়েক হাজার মানুষ। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল অপারেশন সিস্টেমের আওতায় অনলাইন গেট পাস কার্যক্রম শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এই কার্যক্রমের মাধ্যমে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চালকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেই গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন। এতে যানজট কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাহাজের টাইম অ্যারাউন্ড কমে যাবে। 1 লাখ ট্রাক ও চালককে অনলাইন ডাটাবেজের আওতাভুক্ত করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত হলো নারী ফুটবলারদের অংশগ্রহণে বিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে জগন্নাথপুর আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। ক্লাবের উপদেষ্টা সাবেক জাতীয় কৃতি ফুটবলার আবিবুল বারী আয়ানের সার্বিক তত্ত্বাবধানে খেলায় যারা স্পোর্টিং ক্লাব সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী নবাব ক্লাব। গত 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে 8টি নারী ফুটবল দল অংশ নেয়। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো ক্ষমতার খায়েশ থাকলে নতুন দলে যোগ দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি তার। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর থেকে ইমরুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। নিত্যপণ্যের লাগাম টানা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ যশোরে। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল ময়দান। বিএনপির মহাসচিব বলেন, 5ই আগস্ট স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুরোপুরি মুক্তি মিলবে না সাধারণ মানুষের। তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, যে অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর গন্ধ। নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপরে ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই
সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। উপদেষ্টাদের কারো কারো ক্ষমতায় থাকার ইচ্ছা আছে মন্তব্য করে পথ ছেড়ে তাদের ভোটের মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তীব্র বিরোধিতা করেন তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে ফ্যাসিবাদী শক্তি। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের আবার মাথা চাড়া দিকে ঘুরবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য করে দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে ধীরে ধীরে সোচ্চার হচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ের এই সমাবেশ। দলের মহাসচিব ইঙ্গিত দিলেন, ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দেওয়া না হলে সামনে আরো বড় কর্মসূচি নিয়ে মাঠে দেখা যাবে বিএনপিকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে অ্যাডভোকেট জেডাই খান পান্না সহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমো, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। মামলার অপর 2 আসামি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানিতে 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 2 মাস সময় প্রার্থনা করে প্রসিকিউশন। বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এখন প্রাপ্ত তথ্যপাত্র পর্যালোচনা চলছে। এ সময় ট্রাইব্যুনাল বলে, পরিপূর্ণ প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই, তবে প্রতিবেদন বিশ্বাসযোগ্য হতে হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীনভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা, সেই সময়টা আমরা তাদেরকে দিচ্ছি। এদিকে অসুস্থ অবস্থায় হাতে ক্যানোলা পরেই হাসপাতাল থেকে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে ট্রাইব্যুনালে যান আইনজীবী জেডাই খান পান্না। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো কিভাবে প্রমাণ করতে। তো এখনকার বিষয় না, এখন হলো প্রিলিমিনারি একটা আলাপ। যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। এছাড়া ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবেন না, তবে অন্যরা ক্ষমা চেয়ে অংশ নিতে পারবেন। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব বলেন উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে জনগণের উপর নিপীড়ন করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আর ডেভিল থাকা পর্যন্ত হান্ট
অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। প্রথম সেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ৫ আগস্টের আগে পরে পুলিশের ৬,০০০ অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে এখনও ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি উদ্ধার হয়নি। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা সেশনে উঠে আসে দুর্নীতি কমানো, জনগণের প্রতি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের দায়বদ্ধতা সহ নানান বিষয়। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। যতদিন ডেভিলরা থাকবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে নির্বাচনে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবেন না বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয় না। সরকারে থাকা যে কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে সরকার থেকে বেরিয়েই যুক্ত হবেন বলেও জানান সজীব ভুঁইয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে ফ্যাসিবাদী সরকারের আমলে গ্রেফতারকৃত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জামায়াতকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, কথা বলতে হবে রাজনৈতিক ভাষায়। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও কেন তাকে মুক্তি দেওয়া হয়নি সেই প্রশ্ন তোলেন। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সুরক্ষা সেবা বিভাগের পরিপত্রে এই তথ্য জানানো হয়। বলা হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। র্যাব পুনর্গঠন ও নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নাম এবং একটু ড্রেসের ক্ষেত্রে। আমরা আগামী সবাই, যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে
আগামী সবাই এটা সিদ্ধান্ত দরকার হলে নতুন করে গঠন করা হবে। না এটা প্রধান উপদেষ্টার কাছে, এখানে আমরা আলোচনা করতে একটা জিনিস করতে গেলে তো আগে নিজের ভিতরে তো একটা আইডিয়া আসতে হবে। উত্তরায় যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে, তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করা। এখন আইন শৃঙ্খলার বাহিনীর কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিনা। অ্যাসপায়ার টু ইনোভেট A2I প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে আইসিটি টাওয়ারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে দুদকের একটি দল A2I অফিসে অভিযান চালায়। এ সময় তদন্তকারী দল A2I প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ করেন। এ সময় দুদকের পরিচালক রাজু আহমেদ জানান, কোনো প্রকল্পের মেয়াদ বা টাকা বাড়ানো হয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হবে। তাছাড়া কিছু কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও আছে। তিনি জানান, A2I এর অধীনে 150টির বেশি প্রকল্প যাচাই বাছাই করে দেখা গেছে 3-4টি প্রতিষ্ঠান বারবার কাজ পেয়েছে, কিছু অনিয়মের আভাস পাওয়া গেছে। আরও তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে। দেশের স্বার্থ বিকিয়ে ভারতকে গত 15 বছরে সুবিধা দিয়েছে বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতজানু নীতি থেকে বেরিয়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন পররাষ্ট্রনীতিতে দেশ পরিচালনার প্রস্তাব দেন বক্তারা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে একটি দেশের সেবাদাস হিসেবে কাজ করেছে বাংলাদেশ। ভবিষ্যতে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের কথা বলেন সার্জিস আলম। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। আমরা 72 সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। বিশ্ব গ্লোবাল স্টেজে আমাদেরকে অ্যালাই হতে পারে কিভাবে কি হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি নাই। বিশ্বের কোনো দেশকে প্রভু নয়, বন্ধু ভেবে আগামীর পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা বলেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ভারতের প্রভাবমুক্ত নয় বলে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ সময় দেশের নতজানু পররাষ্ট্রনীতি ভেঙে সার্ক পুনর্গঠনের দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে। অর্গানাইজেশনগুলি আপনার শেখ হাসিনার রেজিমে তৈরি হয়েছে, ওগুলো কিন্তু সবই আপনার ইন্ডিয়ার তৈরি এবং ইন্ডিয়ার স্বার্থের জন্য। সুতরাং সাউথ ইস্ট এশিয়ার দিকে আমাদের নজর ফেরাতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গত 15 বছরে ভেঙে যাওয়া পররাষ্ট্রনীতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে মূল্যসূচক। মূল্যসূচক কমলেও ডিএসসিতে প্রায় 600 কোটি টাকা লেনদেন হয়েছে। চলতি বছর এত লেনদেন আগে আর হয়নি। এর মাধ্যমে প্রায় 3.5 মাসের মধ্যে ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হলো। ডিএসসিতে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর আগে টানা 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দরপতন হয়। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখেই কাল থেকে শুরু হচ্ছে নারী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 9 দলের অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বুধবার সকাল 9টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল শেল্টেক ক্রিকেট একাডেমি। সামনে বিশ্বকাপের বাছাই পর্ব থাকায় এই টুর্নামেন্টকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জাতীয় দলের ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে প্রতিযোগিতায়। সেই সঙ্গে যারা দল থেকে বাদ পড়েছেন কিংবা প্রতিভাবান খেলোয়াড় আছেন তারা নিজেদের প্রমাণ করতে পারবেন এই টুর্নামেন্টে।